নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাছে দূরের সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে আজ শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অনবদ্য উপন্যাস বিপিনের সংসার। গল্প পাঠে আমি পবিত্র। উপন্যাসটি আপনারা ধারাবাহিকভাবে শুনবেন। তো চলুন শোনা যাক আজকের গল্প বিপিনের সংসার। প্রথম অধ্যায়। বিপিন সকালে উঠিয়া কলাই চটা পেয়ালাটায় সবে এক পেয়ালা চা লইয়া বসিয়াছে, এমন সময় দেখা গেল তেঁতুলতলার পথে লাঠি হাতে লম্বা চেহারার কে যেন হনহন করিয়া উহাদের বাড়ির দিকেই আসিতেছে। বিপিনের স্ত্রী মনোরমা ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, দেখো তো কে একটা মিনছে এইদিকে আসছে। ও জমিদার বাড়ির দরোয়ান গো, আমি বুঝতে পেরেছি। ডাকের উপর ডাক, চিঠি দিয়ে ডাক, আবার লোক পাঠিয়ে ডাক। ও, তাই এসেছে তো আজ 20 দিন। ডাক দেওয়ার আর দোষ কি? বিপিনের বড় ভাতৃবধূ এই সময় ঘরে ঢুকিয়া বলিলেন, একটু এগিয়ে যাও তো ঠাকুরপো, বোধহয় পলাশপুর থেকে লোক আসছে গো। বিপিন বিরক্ত মুখে চায়ের পেয়ালাটায় চুমুক দিয়া ঘর হইতে বাহির হইয়া উঠানে গিয়া দাঁড়াইল এবং আগন্তুক লোকটির সঙ্গে দুই একটি কথা বলিয়া তাহাকে বিদায় দিয়া একখানি চিঠি হাতে করিয়া সোজা রান্নাঘরে গিয়া মাকে বলিল, এই দেখো মা, ওরা আবার চিঠি লিখেছে। 2 দিন যে জিরোবো তার উপায় নেই। তা তো এসো বাবু, 20-22 দিন কি তার বেশি। তা তাদের কাজের সুবিধের জন্যেই তো তোমাকে রেখেছে নাকি? তা তুমি এখানে বসে থাকলে তাদের চলবে কি করে? হ্যাঁ? বিপিন বুঝিল সকলের মুখেই ওই একই কথা, যেমনই মা তেমনই স্ত্রী। কাহারও নিকটে একটু সহানুভূতি পাইবার উপায় নাই, কেবল যাও যাও শব্দ। টাকা রোজগার করিতে পারো তবে সবাই খুশি, আর নহিলে তোমার সুখ দুঃখ কেহই দেখিবে না। বিরক্তির মাথায় বিপিন স্ত্রীকে বলিল, দেখি আর একটু চা দাও দেখি। চা আর হবে কি দিয়ে? যা দুধ ছিল সবটুকু দিয়ে দিলাম। র চা খাবো, তাই করে দাও। র চাই বা কেমন করে খাবে? চিনিও তো নেই। আরে মাকে বলো না, ওর গুড়ের নাগরি থেকে একটু গুড় বের করে দিতে, তাই দিয়ে করো। মনোরমা ও ঝাঁঝের সহিত বলিল, পারো তুমি গিয়ে মাকে বলো। বুড়ো মানুষ, দশমী আছে, দোয়াদশী আছে, ওই তো একখানা গুড়ের নাগরি, তাও চা খেয়ে খেয়ে অর্ধেক খালি হয়ে গিয়েছে। এখনো তো 3 মাস চললে তবে নতুন গুড় উঠবে। ওর চলবে কিসে শুনি? এদিকে তো এক নাগরি গুড় কিনে দেওয়ার কড়ি জুটবে না, তা মায়ের কাছ থেকে রোজ রোজ গুড় চাইতে লজ্জা করে না? কি গো? বিপিন আর কোনো কথা না বলিয়া চুপ করিয়া গেল। একে তাহার মনটা আজ কয়দিন হইতেই ভালো নয়। প্রথমত সংসারে দারুণ অনটন, আবার তার উপর স্ত্রীর যা মিষ্টি মিষ্টি বলি। তাই সে ভাবিল, বেশ, সে পলাশপুরি যাইবে, আজই যাইবে। আর বাড়ি থাকিয়া লাভ কি? বাড়ির কেহই তো তেমন পছন্দ করে না যে সে বাড়ি থাকে। এমন সময়ে বাহির হইতে গ্রামের কৃষ্ণলাল চক্রবর্তী ডাকিয়া বলিলেন, বিপিন, বাড়ি আছো হে? বিপিন পাশের ঘরের উদ্দেশ্যে বলিল, কেষ্ট কাকা আসছেন, সরে যাও। পরে অপেক্ষাকৃত সুর চড়াইয়া বলিল, আসুন কাকা, আসুন, এই ঘরেই আসুন।
কৃষ্ণলালের বয়স 44 বছর, কিন্তু চুল বেশি পাকিয়া যাওয়ায় ও অর্ধেক দাঁত পড়িয়া যাওয়ার দরুন দেখায় যেন 60 বছরের বৃদ্ধ। তিনি ঘরের মধ্যে ঢুকিয়া বলিলেন, ও কে এসেছিল হে? তোমার বাড়ি একজন খোট্টা মতন দেখলুম। ও পলাশপুর থেকে এসেছিল কাকা, আমার নিয়ে যাওয়ার জন্যে। ও, তা বেশ তো, যাও না, যাও। এখানে বসে বসে মিছে কষ্ট পাওয়া। আহা, সেজন্যে না কেষ্ট কাকা, সেজন্যে না। পলাশপুরে বাবা যখন চাকরি করতেন, সে একদিন গিয়েছে। এখন প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করার দিন নেই। অথচ টাকা না আদায় করতে পারলে জমিদারের মুখ ভার। আমি ধোপখালির কাছারিতে থাকি তো, আর পলাশপুর থেকে ক্লান্ত লোক আসছে, টাকা পাঠাও, টাকা পাঠাও, এই বলি। আচ্ছা বলুন দেখি, আদায় না হলে আমি বাপের বিষয় বন্ধক দিয়ে এনে তোমাদের টাকা যোগান দেব মশাই? হ্যাঁ, তা তোমার বাবার আমলের সেই পুরনো মনিবি আছে তো? তারা তো জানে তুমি বিনোদ চাটুর্যের ছেলে। তোমার বাবার দাপটে জানে বলেই তো আরো মুশকিল কাকা। বাবা যেভাবে খাজনা আদায় করতেন, এখনকার আমলে তা চলে না, অসম্ভব। দিনের হাওয়া বদলেছে, এখন চোখ কান ফুটেছে সবারই। সত্যি কথা বলছি, আমার ও কাজ ভালো লাগে না, প্রজা ঠ্যাঙাবার জন্যেও না। আর তাছাড়া তাতে আমার তত হয় না, কিন্তু জমিদার আর জমিদার গিন্নি না, ঘুণ একেবারে। কেবল দাও দাও বলি, আবার না দিলে মুখ ভার। তা আর কি করবে বলো বাবা? পরের চাকরি করার তো কোনো দরকার ছিল না। হ্যাঁ, বিনোদ দাদা যা করে রেখে গিয়েছিলেন, পায়ের উপরে পা দিয়ে বসে খেতে পারতে, কিন্তু সবই যে উড়িয়ে দিলে। বিনোদ দাদাটাও চোখ বুঝলেন, আর তোমরাও ওড়াতে শুরু করলে। এখন আর হাপিত্যেশ করলে কি হবে বলো? এসব কথা বিপিনের তেমন ভালো লাগিতেছিল না। স্পষ্ট কথা কাহারও ভালো লাগে না। তাই সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, সে যাক কাকা, বলছিলাম আমায় একটা শশার চারা দিতে পারেন? আছে বাড়িতে? এই সময় বিপিনের বিধবা বোন বিনা ঘরে ঢুকিয়া বলিল, দাদা, মা ডাকছে, একবার রান্নাঘরের দিকে শুনে যাও। ইহার অর্থ যে কি তাহা বিপিন বোঝে। সংসারে হেন নাই তেন নাই, হয়তো লম্বা ফর্দ শুনিতে হইবে, তবে মা নয়, স্ত্রীর নিকট হইতে। কৃষ্ণলাল বসিয়া থাকার দরুন মায়ের নাম দিয়া ডাক আসিতেছে। বিপিন বলিল, বসুন কাকাবাবু, আমি আসছি। কৃষ্ণলাল উঠিয়া পড়িলেন। সকাল বেলায় বসিয়া থাকিলে তাহার চলিবে না, অনেক কাজ আছে। মনোরমা দালানের দোরে আসিয়া দাঁড়াইয়াছিল। বলিল, কেষ্ট কাকার সঙ্গে বসে গল্প করলে তোমার চলবে? হ্যাঁ? ঘুরিয়ে না বলে সোজা বললেই কথাটা বলতে পারো তো। তা বলো, কি নেই? কিচ্ছু নেই। এক দানা চাল নেই, তেল নেই, ডাল নেই, একটি আলুও নেই। এবেলা হাঁড়ি চড়বে না। না চড়ে না চড়ুক, রোজ রোজ আর আমি পারি নে। একবেলা উপোস করে সব পড়ে থাক। মনোরমা কড়া সুরে জবাব দিল, কি বললে? লজ্জা করে না এ কথা বলতে? আমি আমার নিজের জন্য বলিনি। কাল থেকে মা একাদশীর উপোস করে রয়েছেন, উনি কি আজ উপোস করে পড়ে থাকবেন?
সব কি আমার জন্য সংসারে আসে নাকি? তাছাড়া ওই বিনারও কাল একাদশী গিয়েছে। ও তো ছেলে মানুষ, না হয় কপালই পুড়েছে, কিন্তু তাই বলে খিদে তেষ্টা তো পালায়নি। মনোরমার যুক্তি নিষ্ঠুর হলেও অকাট্য। বিপিন বাড়ি হইতে বাহির হইয়া তেমাথায় মোড়ের বড় তেঁতুল তলার ছায়ায় একখানা যে কাঠের গুঁড়ি পড়িয়া আছে তাহারই উপর আসিয়া বসিল। চাল নাই, ডাল নাই, এ নাই ও নাই, সে তো চুরি করিতে পারে না, একটি পয়সাও হাতে নাই। বাজারের কোনো দোকানে ধার দিবে না, বহু জায়গায় দেনা। এখন উপায় কি? না, আর নয়, পলাশপুরেই যাওয়া স্থির। বাড়ির এ নরক যন্ত্রণার চেয়ে বরং সেও ভালো। দিনরাত মনোরমার মধুর বাক্যে আর কেবল নাই নাই বলে আর শুনিতে হইবে না। প্রজা ঠেঙানোর অনিচ্ছা ইত্যাদি বাজে ওজর, ওসব কিছু না। সে বিনোদ চাটুর্যের ছেলে, প্রজা ঠেঙাইতেও পিছপাও না। কিন্তু আরেকটা কথাও আছে, তাহার সেখানে যাইবার অনিচ্ছার মূলে। কথাটা হইল, ধোপাখালি কাছারির তহবিল হইতেই সে জমিদারদের না জানাইয়া 40টি টাকা ধার করিয়াছিল, তাহা আর শোধ দেওয়া হয় নাই। এখন বিপিনের ভয় আছে হয়তো এই ব্যাপারটা ধরা পড়িয়া গিয়াছে, আর সেই জন্যই হয়তো জমিদারের এত ঘন ঘন তাগাদা তাহাকে লইয়া যাইবার জন্য। কিন্তু বিপিনের তাহাতে দোষের কি? তার ছোট ভাই বলাই যে আজ 4-5 মাস হইল অসুস্থ, তাহার চিকিৎসার ব্যবস্থা করিবার জন্যই টাকা কয়টির নিতান্ত প্রয়োজন ছিল। বলাইকে রানাঘাটে লইয়া গিয়া বড় ডাক্তারকে দেখানো হইয়াছে, এবং এখন আগের চেয়ে সে অনেকটা সারিয়া উঠিয়াছে বলিয়া ডাক্তার আশ্বাস দিয়াছেন। বর্তমানে রানাঘাটেই মিশনারি হাসপাতালে আছে। দ্বিতীয় অধ্যায়। পরদিন পলাশপুরে যাওয়ার পথে বিপিন রানাঘাট হাসপাতালে গেল। স্টেশন হইতে হাসপাতাল প্রায় মাইল খানেক দূরে, বেশ ফাঁকা মাঠের মধ্যে। বলাই দাদাকে দেখিয়া কাঁদিতে আরম্ভ করিল। দাদা, আমায় এখানে এরা না খেতে দিয়ে মেরে ফেললে, আমায় বাড়ি নিয়ে যাবে কবে? আমি তো সেরে গেছি, না খেয়ে মরলাম। তোমার পায়ে পড়ি দাদা, বাড়ি কবে নিয়ে যাবে বলো? দূর পাগল, তোর খেতে দেয় না অসুখ বলে রে। হ্যাঁ, আচ্ছা বেশ, পলাশপুর থেকে ফেরবার পথে তোকে ঠিক নিয়ে যাব। কি খেতে ইচ্ছে করে বল? মাংস কতদিন খাইনি দাদা, বড় মাংস খেতে ইচ্ছে হয়। বৌদিদির হাতে রান্না মাংস। আচ্ছা, হবে হবে, এই মাসেই নিয়ে যাব। বিপিন আড়ালে নার্সকে জিজ্ঞাসা করিল, আমার ভাইটা মাংস খেতে চাইছে, একটু আধটু? নার্স এদেশীয় খ্রিস্টান, পূর্বে কৈবর্ত ছিল, গোলগাল দোহারা চেহারা, বয়স বেশি নয়। ভ্রুকুটি করিয়া বলিল, মাংস খেয়ে মরবে যে, নেফ্রাইটিসের রোগী, অত্যন্ত ধরাকাঠের মধ্যে না রাখলে যা বা একটু সেরে আসছে তাও যাবে, আবার মাংস। বৈকালের দিকে 5 মাইল পথ হাঁটিয়া বিপিন পলাশপুরে পৌঁছিল। বিপিনের বাবা ঈশ্বর বিনোদ চাটুর্যে এখানে কাজ করিয়া গিয়াছেন, সুতরাং বিপিনের জমিদার বাড়ির সর্বত্র অবাধ গতি।
সে অন্দরে ঢুকিতেই জমিদার গৃহিণী বলিয়া উঠিলেন, আরে এসো এসো বিপিন, কখন এলে? তারপর তোমার ভাই এখনো হাসপাতালেই রয়েছে? কেমন আছে আজকাল? জমিদার অনাদি চৌধুরী বিপিনের গলার স্বর শুনিয়া দোতলা হইতে ডাক দিয়া বলিলেন, কে ও? বিপিন না? এতদিন পরে এলে? হ্যাঁ, 10 দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়ে করলে 2 মাস। এরকম করলে কাজ চলবে? দাঁড়াও, আমি আসছি। বিপিন জমিদার গৃহিণীকে প্রণাম করিল। গৃহিণীর বয়স 40 ছাড়াইয়াছে। রং ফর্সা, মোটা সোটা চেহারা, পরনে চওড়া লাল পাড় শাড়ি, আর হাতে 2 গাছা সোনার বালা ছাড়া অন্য কোনো গহনা নাই। তিনি বলিলেন, এসো এসো, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমাকে ডাকার আরো বিশেষ দরকার ছিল। তুমি জানো, খুকিকে নিয়ে জামাই আসছেন রবিবার। হ্যাঁ, দেখো না, ঘরে একটা পয়সা নেই। দোপাখালির কাছারি আজ 2 মাস বন্ধ। তাগাদাপত্র না করলে জামাই এলে একেবারে মুশকিলে পড়ে যেতে হবে বাবা। সেই জন্যই তো কর্তা তোমার ওখানে কাল লোক পাঠিয়েছিলেন তোমায় নিয়ে আসতে। ইতিমধ্যে অনাদি চৌধুরী নামিয়া আসিয়াছিলেন। তাঁর বয়স 60-এর উপর। বর্তমান গৃহিণী তাঁর দ্বিতীয় পক্ষ। বাতের রোগী বলিয়া খুব বেশি নড়াচড়া করিতে পারেন না, যদিও শরীর এখনো বেশ বলিষ্ঠ। এক সময়ে দুর্দান্ত জমিদার বলিয়া ইহার যথেষ্ট খ্যাতি ছিল। অনাদি চৌধুরী বলিলেন, শোনো বিপিন, বুধবারে খুকি আসছে। এদিকে 2 মাস হলো ধোপাখালি কাছারি বন্ধ। 1 পয়সা আদায় তহসিল নেই। তোমার কাণ্ডজ্ঞানটা যে কি, তাও তো বুঝিনি। তোমার বাবার আমলে এই মহল থেকে ফি মাসে অন্তত 300 টাকা আদায় ছিল, আর এখন সেই জায়গায় 50-60 টাকা আদায় হয় না। আমি বলি কি, তুমি কাল সকালেই কাছারিতে চলে যাও। হ্যাঁ, মঙ্গলবার রাতের মধ্যে আমার 40টা টাকা চাই, নইলে মান যাবে। এতকাল পরে জামাই আসছে, কি মনে করবে বলো তো? আদর যত্ন কি দিয়ে করব? জমিদার গৃহিণী বলিলেন, আর শোনো বিপিন, আসবার সময় না কিছু কুমড়ো, বেগুন, থোড় কিংবা মোচা, আর যদি পারো ভালো মাছ একটা রঘুদের পুকুর থেকে, আর কিছু শাকসবজি আনবে, কেমন? আর হ্যাঁ, ঘানি ভাঙানো সর্ষের তেল এনো 250, আর 1 ভাঁড় আখের গুড় যদি পাও। বিপিন মনে মনে হাসিল। জমিদার গৃহিণী যে এই সমস্ত আনিতে বলিতেছেন, সবই বিনা মূল্যে প্রজা ঠেঙাইয়া। নতুবা পয়সা ফেলিলে জিনিসের অভাব কি? ওই যে বলিলেন, যদি পাও। যদি পাও কথার মানেই হইল যদি বিনা মূল্যে পাও। এমন ছোট নজর আর এমন কৃপণ স্বভাব। পরের জিনিস এমনই যোগাইতে পারো তবে খুশি। দায় পড়িয়াছে বিপিনের পরের সাপমন্যে কুড়াইয়া তাহাদের জন্য বেসাতি আনিবার। এমনিতেই তো ছোট ভাইটা হাসপাতালে পড়িয়া শুষিতেছে। এই সব জন্যই এখানকার চাকরির অন্ন তাহার গলা দিয়া নামে না। 3য় অধ্যায়। পলাশপুর হইতে ধোপাখালির কাছারি 8 ক্রোশ পথ। নায়েবের জন্য গাড়ির ব্যবস্থা করিবেন তেমন পাত্র অনাদি চৌধুরী নন। সুতরাং সারা পথ হাঁটিয়া সন্ধ্যার পূর্বে বিপিন কাছারি পৌঁছিল।
কাচারি ঘরে ক্যানেস্ত্রা কাটা টিনের দেওয়াল, খড়ের চাল। স্থানীয় জনৈক নাপিতের পুত্র মাসিক 12 আনা বেতনে কাছারিতে ঝাঁটপাটের কাজকর্ম করে। বিপিন তাহাকে সংবাদ দিয়া আনাইল। সে ঘর খুলিয়া ঝাঁট দিয়া কাছারি ঘরটাকে রাত্রি বাসের কতকটা উপযোগী করিয়া তুলিল বটে, কিন্তু বিপিনের ভয় হইতেছিল। মেঝেতে যেরকম বড় বড় 4-5টা ইঁদুরের গর্ত হইয়াছে, রাত্রিবেলা সাপ খোপ না বাহির হয়। চাকর ছোকরা একটি কাঁচ ভাঙা হ্যারিকেন লণ্ঠন জ্বালিয়া ঘরের মেঝেতে রাখিয়া বলিল, নায়েব বাবু, রাত্রে কি খাবা? কিছু খাবো না, তুই যা। সে কি বাবু, তা কখনো হতে পারে? খাওয়া না কিছু, রাতটা কাটবা কেমন করে? হ্যাঁ, আপনি বসেন বাবু, পাড়ার মধ্যে দেখে আসি একটু দুধ পাই কিনা। এই ছোকরা চাকর যে যত্ন করে, দরদ দেখায়, বিপিন অনেক আপনার লোকের কাছেও তেমন ব্যবহার পায় নাই, এ কথা তাহার মনে হইল। অন্ধকার রাত্রি। কাছারির সামনে একটু ফাঁকা মাঠ, অন্য সব দিকে ঘন বাঁশবন, এক কোণে একটা বড় বাদাম গাছ। অনাদি চৌধুরীর বাবা ঈশ্বর হরিনাথ চৌধুরী কাছারি বাড়িতে এটি শখ করিয়া পুঁতিয়াছিলেন, তবে ফলের জন্য নয়, বাহার ও ছায়ার জন্য। বাঁশবনে অন্ধকার রাত্রে ঝাঁকে ঝাঁকে জোনাকি ঘুরিয়া ঘুরিয়া চক্রাকারে উড়িতেছে, ঝিঁঝি ডাকিতেছে, মশা বিনবিন করিতেছে কানের কাছে। কাছারির কাছাকাছি লোকজনের বাস নাই, ভারী নির্জন। বিপিন একা বসিয়া বাহিরের দিকে চাহিয়া কি যেন ভাবিতে লাগিল। কত কথাই তাহার মনে আসে। বাড়ি হইতে আসিয়া তাহার মন ভালো নয়। ওদিকে হাসপাতালে ছোট ভাইটার রোগ শীর্ণ মুখটা মনে পড়িল। তারপর মনোরমার ঝাঁঝালো টকটক কথাবার্তা, সংসারের ঘোর অনটন। বাজারে হেন দোকান নাই যেখানে দেনা হয় নাই। আজ শনিবার, সামনের বুধবারে মহল হইতে 40টা টাকা এবং 1 গাদা ফল, তরি তরকারি, মাছ, দই জমিদার বাড়ি লইয়া যাইতে হইবে, জামাইয়ের অভ্যর্থনার জোগাড় করিতে। কিন্তু চিন্তা হইল, এই 3 দিনের মধ্যে এই গরিব গাঁয়ে 40 টাকা আদায় হওয়া তো দূরের কথা, 10টি টাকা হয় কিনা তাহা সন্দেহ। অথচ জমিদার বা জমিদার গিন্নি তা বুঝিবেন না, দিতে না পারিলেই তাদের মুখ ভার হইবে। কি বিষম মুশকিলেই সে পড়িয়াছে। অথচ চিরকাল তাহাদের এমন অবস্থা ছিল না। বিপিনের বাবা এই কাছারিতে এক কলমে 19 বছর কাটাইয়া গিয়াছেন এই জমিদারের কাজে। যথেষ্ট অর্থ রোজগার করিতেন, বাড়িতে লাঙল রাখিয়া চাষ করাইতেন, গ্রামের মধ্যে যথেষ্ট নামডাক প্রতিপত্তি ছিল। তারপর বাবা চক্ষু বুঝিবার সঙ্গে সঙ্গে সব চলিয়া গেল। কতক গেল দেনার দায়ে, কতক গেল তাহারই বদ খেয়ালিতে। অল্প বয়সে কাঁচা টাকা হাতে পাইয়া কুসঙ্গীর দলে ভিড়িয়া স্ফূর্তি করিতে গিয়া টাকা তো উড়িলই, ক্রমে জমি জমা বাঁধা পড়িতে লাগিল। তারপর বিবাহ, সে এক মজার ব্যাপার। তখনও পর্যন্ত যতটুকু নামডাক ছিল পৈতৃক আমলের, তাহারই ফলে এক অবস্থাপন্ন বড় গৃহস্থের ঘরের মেয়ের সহিত বিপিনের বিবাহ হইল। মেয়ের বাবা নাই, কাকা বড় চাকুরি করেন, শালাশালিরা সব কলেজে পড়ে। বিপিন ইংরাজিতে কোনো রকমে নাম সইটা করিতে পারে মাত্র। মনোরমা শ্বশুরবাড়ি আসিয়াই বুঝিল, বাহির হইতেই যত নাম ডাকি থাকুক, এখানকার ভিতরের অবস্থা অন্তঃসার শূন্য।
সে বড় বংশের মেয়ে। মন গেল তার সম্পূর্ণ বিরূপ হইয়া, স্বামীর সহিত সদ্ভাব জমাইতে পাইল না। ইহাতে বিপিন মনে প্রাণে স্ত্রীকে অপরাধিনী করিতে পারে কই। এই যে নায়েব বাবু, কখন আলেন? দণ্ডবধ হই। বিপিনের চমক ভাঙিল। আগন্তুক এই গ্রামেরই একজন বড় প্রজা, নরহরি দাস। জাতিতে মুচি, শুয়োরের ব্যবসা করিয়া হাতে 2 পয়সা করিয়াছে। বিপিন বলিল, ও, এসো নরহরি, এসো। বড় মুশকিলে পড়েছি। বুধবারের মধ্যে 40টি টাকা জোগাড় করি কি করে বলো তো? ওদিকে বাবুর জামাই মেয়ে আসবে, টাকার বড্ড দরকার। আমি তো এলাম 2 মাস পরে। টাকা জোগাড় না করতে পারলে আমার তো মান থাকে না। এখন কি যে করি, বড় ভাবনায় পড়ে গেলাম। এসব কথা এখন লয় বাবু, খাওয়া দাওয়া করুন। কাল বেলা আমি আসবো কাছারিতে, তখন হবে। ইতিমধ্যে কাছারির ছোকরা চাকর একটা ঘটিতে কিছু দুধ ও কোঁচড়ে কিছু মুড়ি লইয়া ফিরিল। নরহরি বলিল, আপনি এখন সেবা করুন লায়েব বাবু, আজ আসি, কাল কথাবার্তা হবে কোন। আর হ্যাঁ, কাছারি ঘরের দোরটা একটু ভালো করে আগড় বন্ধ করে শোবেন রাত্রে। বড্ড বাঘের ভয় হয়েছে কিনা কটা দিন। বিপিন সকালে একটা বিষয়ে নিশ্চিন্ত হইয়া বাঁচিল। তহবিলের টাকার ঘাটতি ইহারা টের পায় নাই। তবুও টাকাটা এবার তহবিলে শোধ করিয়া দিতে হইবে। জমিদার হিসাব তলব করিতে পারেন। এতদিন পরে যখন সে আসিয়াছে, তাহা হইলে অন্তত আপাতত 80 টাকার দরকার, অথচ এই 3 দিনের মধ্যে। মাত্র 3টি দিন বাকি। এখন কোনো ফসলের সময় নয়। 80 টাকা আদায় হইবে কোথা হইতে। পাইকে গিয়া প্রজাপত্র ডাকাইয়া আনিল। সকলের মুখে একই বলি, এখন তাহারা টাকা দেয় কি করিয়া। নরহরি দাস 15টি টাকা দিল। ইহার বেশি তাহার গলা কাটিয়া ফেলিলেও হইবে না। বিপিন নিজে প্রজাদের বাড়ি বাড়ি ঘুরিয়া আরো 10টি টাকা আদায় করিল 2 দিনে। ইহার বেশি বর্তমানে হওয়া অসম্ভব। বিপিন একবার কামিনী গোয়ালিনীকে ডাকাইল। এ অঞ্চলে অনেকে জানে যে বিপিনের বাবা বিনোদ চাটুর্যের সঙ্গে কামিনীর নাকি বেশ একটু ঘনিষ্ঠতা ছিল। এখন কামিনীর বয়স 55-56, একহারা চেহারা, শ্যামবর্ণ, হাতে মোটা সোনার অনন্ত। সে বিপিনকে স্নেহের চক্ষে দেখে। বিপিন যখন 10-12 বছরের বালক ছিল, বাবার সঙ্গে কাছারিতে আসিত, তখন হইতেই সে বিপিনকে জানে। বিপিনও তাহাকে সমীহ করিয়া চলে। কামিনী আসিয়াই প্রথমে বিপিনের ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করিল। তাহার অবস্থা শুনিয়া বলিল, আমি বলি কি বাবা, তারে তুমি কলকাতায় নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখাও। ওখানে ও বাঁচবে না। রানাঘাটের হাসপাতালে কি হবে? ছোঁড়াটাকে তোমরা সবাই মিলে খেয়ে ফেলবে দেখছি। কিন্তু কি করি মাসিমা, অবস্থা তো জানো। বাবা মারা যাওয়ার পরে সংসারে আগের মতো আর জুত নেই। বাবার দেনার শোধ দিয়ে। কথাটা শুনিয়া কামিনী ঝাঁঝিয়া উঠিল। বলিল, দেখো বাবা, কর্তার দেনার জন্যে যায়নি। হ্যাঁ, গিয়েছে তোমার উড়নচুড়ে স্বভাবের জন্যে। আমি জানি না কিছু। কর্তা যা রেখে গিয়েছিলেন করে, তাতে তোমাদের 2 ভাইয়ের ভাতের ভাবনা ভাবতে হতো না। বিষয় আশয়, গোলাপালা, তোমার পৈতের সময় 1000 লোক পাত পেড়ে বসে খেয়েছিল, বুঝেছ?
কম বিষয়টা করে গিয়েছিলেন কর্তা? তোমরা বাবা সব ঘুচুলে, তার মতো লোক তোমরা হলে তো। বিপিন দেখিল সে ভুল করিয়াছে। বাবার কোনো ত্রুটির উল্লেখ ইহার সামনে করা উচিত হয় নাই। সে বরাবর দেখিয়া আসিয়াছে কামিনী মাসি তাহা সহ্য করিতে পারেন না। ইহার কাছে কিছু টাকা আদায় করিতে হইবে, সুতরাং রাগাইয়া লাভ নাই। তাই সুর বেশ মোলায়েম করিয়া বলিল, ও কথা থাক মাসিমা, বলছিলাম গোটা 40 টাকা দিতে পারো? কিস্তির সময় আদায় করে আবার দেব। কামিনী পূর্ববৎ ঝাঁঝের সঙ্গে বলিল, টাকা? টাকার গাছ দেখেছ কিনা আমায়? হ্যাঁ, সেবার যে 1 কাড়ি টাকা নিলে আর তো উপুড় হাত করলে না। আর একবার দিলাম 20 টাকা পুজোর সময়। তোমার কেবল টাকার দরকার হলেই মাসি মাসি। এদিকে বাতে যে পঙ্গু হয়ে পড়েছিলাম 20-25 দিন, কই একবার মাসিমা বলে খোঁজ করেছিলে? হ্যাঁ? বিপিন জানে কামিনী মাসিকে কি করিয়া চালাইতে হয়। তরুণ তরুণীদের কাছে প্রৌঢ় বা প্রৌঢ়াদের দুর্বলতা ধরা পড়িতে বেশিক্ষণ লাগে না। তাহারা জানে উহাদের কি করিয়া হাতে রাখিতে হয়। সুতরাং বিপিন হাসিয়া বলিল, কি বলবো মাসি, খোকার ভাতের সময় তোমায় নিয়ে যাব বলে সব ঠিক। এমন সময় বলাইটা অসুখে পড়ল। তোমার টাকা কড়িও এতদিনে সব শোধ হয়ে যেত, ওর অসুখটা যদি না হতো। শুনিয়া কামিনী কিছুক্ষণ চুপ করিয়া কি ভাবিল, তারপর হঠাৎ জবাব দিল, আচ্ছা আচ্ছা, ঢের হয়েছে, আর বলার কাজ নেই বাবু। বেলা হয়েছে, আমি চললুম। কদিন আছো এখানে? মঙ্গলবার সন্ধেবেলা কি বুধবার সকালে যাব। মাসিমা, যা বললাম কথাটা মনে রেখো। টাকাটা যদি জোগাড় করে দিতে পারতে বড্ড উপকার হতো। হ্যাঁ মাসিমা, তোমার কাছে না চাইবো তো কার কাছে চাইবো বলো? কামিনী সে কথায় তত কান না দিয়া আপন মনে চলিয়া গেল। তবে যাইবার সময় বলিয়া গেল, তোমার বাইককে কি ওই নটবরের ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিও। পাকা পেঁপে পেকেছে, দেবো। মঙ্গলবার বৈকালে কামিনীর কাছে 40টি টাকা পাওয়া গেল। ধোপাখালির হাট হইতে জমিদার গিন্নির ফরমাস মতো জিনিসপত্র কিনিয়া বিপিন বুধবার শেষ রাত্রির দিকে গরুর গাড়িতে রওনা হইল এবং বেলা 10টার সময় পলাশপুর আসিয়া পৌঁছিল। জমিদার বাড়ি পৌঁছিবার পূর্বে শুনিল জামাইবাবু কাল রাত্রে আসিয়া পৌঁছিয়াছেন। জমিদার বাবুর অবস্থা এখন তত ভালো নয় বলিয়া তেমন বড় পাত্রে মেয়েকে দিতে পারে নাই। জামাই আইন পাশ করিয়া আলিপুর কোর্টে ওকালতি করেন। কলিকাতায় বাড়ি আছে, পৈতৃক বাড়ি, যদিও দেশ এই পলাশপুরের কাছেই নোনাপাড়া। তরি তরকারির ধামা গরুর গাড়ি হইতে নামাইতে দেখিয়া জমিদার গৃহিণী খুশি হইয়া বলিলেন, ও মা, ওই দেখো বিপিন মহল থেকে কত জিনিসপত্র এনেছে গো। হ্যাঁ বাবা বিপিন, ও ওই কুমড়োটা কে দিলে? আহা, কি চমৎকার কুমড়ো। দেবে আবার কে? কাল হাটে কেনা। হ্যাঁ, আর এই পটল, ঝিঙে, শাকের ডাঁটা, ও সবই হাটে কেনা। দেবে কে বলুন? কার দরেই বা আমি চাইতে যাব? ও মা, সব হাটে কেনা? তা এত জিনিস পয়সা খরচ করে না আনলেই হতো। মহল থেকে আগে তো দেখেছি কত জিনিসপত্র আসতো, তোমার বাবাই আনতেন।
আর আজকাল ছাই বলতে রাইও তো কখনো দেখিনি। ও, ওটা কি? মাছ দেখছি যে। বাহ 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 বাহ, বেশ মাছ। এটাও কেনা নাকি? হ্যাঁ, 250 7 আনা দরে, 17.5 আনায় নগদ কেনা। শুনিয়া জমিদার গিন্নি বিরক্তির মুখে বলিলেন, কে বাবু তোমায় বলেছিল নগদ পয়সা পেলে 250 মাছ কিনে আনতে? হ্যাঁ, এদিকে মহলে 1 পয়সা আদায় নেই, এর ওপর তরি তরকারি মাছে 2 টাকার উপর খরচ করে ফেললে। 2 টাকার উপর কি বলছেন? 3.5 টাকা খরচ হয়েছে। আপনি সেই 1 নাগরি আখের গুড় আনতে বলেছিলেন না, তাও এনেছি। 3 আনা করে সের হিসাবে 750 নাগরি আছে। থাক, হয়েছে। আর তোমাকে হিসেব দেখাতে হবে না। তোমাকে আমি ওসব কিনে আনতে কি বলেছিলাম যে আমার কাছে হিসেব দেখাচ্ছ? বিপিন খুশির সহিত মনে মনে ভাবিল, বেশ হয়েছে, পয়সা খরচ হয়েছে বলে মরছেন চলে। কি কঞ্জুস আর কি ছোট নজর যে বাবা। চতুর্থ অধ্যায়। জামাইটির সঙ্গে তার দেখা হইল বিকালের দিকে। বয়স 26-27 বছর, একটু হৃষ্টপুষ্ট, চোখে চশমা, মুখ গম্ভীর। বৈঠকখানায় বসিয়া কি ইংরাজি কাগজ পড়িতেছিলেন। বিপিন বার কয়েক বৈঠকখানায় যাওয়া আসা করিল বটে, কিন্তু জামাইবাবু বোধ করি তাহার অস্তিত্বের প্রতি বিশেষ কিছু মনোযোগ না দিয়াই এক মনে খবরের কাগজ পড়িয়া যাইতে লাগিলেন। বিপিনের রাগ হইল। তখনই সে সংকল্প করিল, সেও দেখাইবে বড়লোকের জামাইকে সে গ্রাহ্য করে না। তুমি আছো বড়লোকের জামাই, তাতে আমার কি? বিপিন বৈঠকখানা ঘরে ঢুকিয়া ফরাস বিছানো চৌকির একপাশে বসিয়া রহিল খানিকক্ষণ নিঃশব্দে। 10 মিনিট কাটিয়া গেল, অথচ জামাইবাবু তাহার দিকে ফিরিয়াও চাহিলেন না বা একটা কথাও বলিলেন না। এবার বিপিন পকেট হইতে বিড়ি বাহির করিয়া ধরাইল এবং ইচ্ছা করিয়াই ধোঁয়া ছাড়িতে লাগিল এমন ভাবে যাহাতে জামাইবাবুয়ের চোখে পড়ে। জামাইবাবু বোধহয় এবার ধূম্র হইতে বহ্নিমান পর্বতের অস্তিত্ব অনুমান করিয়া খবরের কাগজ চোখের সম্মুখ হইতে নামাইলেন। বিপিনকে তিনি চেনেন, বিবাহের পর 2-3 বার দেখিয়াছেন, শ্বশুরের জমিদারির জনৈক কর্মচারী বলিয়া জানেন। তাহাকে এরূপ নির্বিকার ও বেপরোয়া ভাবে তাহার সম্মুখে বিড়ি ধরাইয়া খাইতে দেখিয়া তিনি বিস্মিত তো হইলেন, উপরন্তু লোকটার বেয়াদপিতে একটু রাগও করিলেন। কিন্তু সে বেয়াদপির সীমা অতিক্রম করিয়া তাহাকে সম্পূর্ণ নির্বাক করিয়া দিল যখন সেই লোকটা দাঁত বাহির করিয়া একগাল হাসিয়া বলিল, জামাইবাবু কেমন আছেন? চিনতে পারেন? বিড়ি টিড়ি খান নাকি? নিন না, নিন, আমার কাছে আছে, এই নিন। কথাটা শেষ করিয়া লোকটা একটা দেশলাই ও বিড়ি তাহার দিকে আগাইয়া দিতে আসিল। জামাইবাবু বিপিনের দিকে না চাহিয়া গম্ভীর মুখে সংক্ষেপে উত্তর দিলেন, থাক, আছে আমার কাছে, বলিয়া পকেট হইতে রৌপ্য নির্মিত সিগারেটের কেস বাহির করিয়া একটি সিগারেট ধরাইলেন। বিপিন ইহাতে অপমানিত মনে করিল। প্রতিশোধ লইবার জন্য পাল্টা অপমানের অন্য কোনো ফাঁক খুঁজিয়া না পাইয়া সে বলিয়া উঠিল, জামাইবাবুর ও কি সিগারেট? একটা এদিকে দিন দেখি। বাড়ির গোমস্তা জমিদার বাবুর জামাইয়ের নিকট সিগারেট যে চাইতে পারে, ইহার অপেক্ষা বেয়াদপি ও অপমান আর কি হইতে পারে? বিপিন সিগারেটের জন্য গ্রাহ্যও করে না, কিন্তু লোকটাকে অপমান করিয়াই তাহার সুখ।
জামাইবাবু কিন্তু রৌপ্য নির্মিত সিগারেট কেশ হইতে একটি সিগারেট বাহির করিয়া তাহার দিকে ছুড়িয়া দিলেন, কথা বলিলেন না। বিপিন সিগারেট ধরাইয়া বলিল, তারপর জামাইবাবু কবে এলেন? কাল রাত্রে। বাড়ির সব ভালো তো? হুম। আপনি এখন সেই আলিপুরেই ওকালতি করছেন তো? হুম। ও, তা বেশ বেশ। দিদিমণি আর ছেলেপুলেদের সব এখানে নিয়ে এনেছেন নাকি? হুম। কিন্তু বিপিন লক্ষ্য করিল, এতগুলি কথার উত্তর দিতে গিয়া জামাইবাবু একবারও তাহার দিকে চাহিলেন না, বা খবরের কাগজ সেই যে আবার চোখের সামনে মেলিয়া ধরিলেন, তাহা হইতে চোখও নামাইলেন না। এখন বিপিনের ইচ্ছা হইল এই শহুরে চালবাজ লোকটাকে আরো একটু শিক্ষা দেয়, কিন্তু অন্য কোনো উপায় না ঠাউরাতে পারিয়া বলিল, বলছিলুম মানের শরীর বেশ ভালো আছে তো জামাইবাবু? মানি জমিদার বাবুর মেয়ে সুলতার ডাকনাম। ডাকনামে গ্রামের মেয়েকে ডাকা এমন কিছু আশ্চর্য ব্যাপার নয়, যদি বিপিনের বয়স বেশি হইত। কিন্তু তাহার বয়স জামাইয়ের চেয়ে এমন কিছু বেশি নয়, বা সুলতাও নিতান্ত বালিকা নয়। কম করিয়া ধরিলেও সুলতা 22 বছরে পড়িয়াছে গত জ্যৈষ্ঠ মাসে। এইবার প্রত্যাশিত ফল ফলিল বোধ হয়। জামাইবাবু হঠাৎ মুখ খবরের কাগজ হইতে নামাইয়া বিপিনের দিকে চাহিয়া একটু কড়া গম্ভীর সুরে প্রশ্ন করিলেন, মানিকে? এখন জামাইবাবুর ভাবখানা এইরূপ দেখাইল যে মানিকে তিনি ভালো রকমই জানেন, কিন্তু জমিদার বাড়ির মেয়েকে মানি বলিয়া সম্বোধন করিবার বেয়াদবি তোমার কি করিয়া হইল? বিপিন বলিল, মানি মানে দিদিমণি, হ্যাঁ, বাবুর মেয়ে। আমরা তো মানি বলেই জানি, আমাদের চোখের সামনে মানুষ হলো। কথাটা সম্পূর্ণ হইল না, কেননা ঠিক এই সময়ে চা ও জলযোগের জন্য অন্তরবাড়ি হইতে জামাইবাবুর ডাক পড়িল। বিপিন বসিয়া আরেকটি বিড়ি ধরাইল। শহুরে জামাইবাবুর চালবাজি সে ভাঙিয়া দিয়াছে। বিপিনকে এখনো সে চেনে নাই। চাকরির পরোয়া সে করে না। আর কেহ যে তাহার সামনে চাল দেখাইয়া তাহাকে ছোট করিয়া রাখিবে, ইহা তাহার অসহ্য। ঝি আসিয়া বলিল, নায়েব বাবু, মা ঠাকরুন বলে পাঠালেন, আপনি কি এখন জল টল কিছু খাবেন? শুনিয়া রাগে বিপিনের গা জ্বলিয়া গেল। এইভাবে জিজ্ঞাসা করিয়া পাঠাইলে অতি বড় নির্লজ্জ লোকও কি বলিতে পারে যে সে খাইবে? অথচ ইহাই ইহাদের বলিয়া পাঠাইবার ধরন। সাধে কি সে এখানে থাকিতে নারাজ? রাত্রে খাইবার সময়েও এই ধরনের ব্যাপার অন্য রূপ লইয়া দেখা দিল। বিপিন দেখিল দালানের একপাশে জামাইবাবু ও তাহার খাবার জায়গা হইয়াছে। জামাইবাবুর পাতের চারিদিকে 18টা বাটি। তাহাকে দিবার সময় সব জিনিসই পাতে দিয়া যাইতেছে। তাহার পরে দেখিল জামাইবাবুর পাতে পড়িল পোলাও, তাহার পাতে পড়িল সাদা ভাত। অথচ বিপিন বিকেল হইতেই খুশির সহিত ভাবিয়াছে রাত্রে পোলাও খাওয়া যাইবে। পোলাও রান্নার কথা সে জানিত। কি ভাগ্য, জামাইয়ের পাতে লুচি দেওয়ার সময় জমিদার গিন্নি তাহার পাতেও খানচারেক লুচি দিলেন। বিপিন খাইয়ে লোক 4খানি লুচি শেষ করিয়া বসিয়া আছে দেখিয়া জমিদার গিন্নি বলিলেন, বিপিনকে লুচি দেব? বিপিন বুঝিল ইহা জিজ্ঞাসা নয়, দিব্য পরিস্ফুট স্বগত উক্তি। অর্থাৎ
ইহা শুনিয়া সে যদি লুচি আনিতে বারণ করিয়া দেয়, কিন্তু বিপিন তরুণ যুবক, তাহার ক্ষুধাও যথেষ্ট, চক্ষু লজ্জা করিলে তাহার তো চলে না, তাই সে চুপ করিয়া রহিল। জমিদার গিন্নি আবার চারখানা গরম লুচি আনিয়া তাহার পাতে দিলেন। বিপিন সে কয়খানা শেষ করিতে এবার কিছু বিলম্ব করিল চক্ষু লজ্জায় পড়িয়া, কারণ ওদিকে জামাইবাবু যে হাত গুটাইয়াছেন। জমিদার গিন্নি ঘরের দোরে ঠেস দিয়া দাঁড়াইয়াছিলেন, বলিলেন, বাবা বিপিন, আর লুচি দেব? বিপিন আবার বুঝিল ইহাও জিজ্ঞাসা নয়, পূর্ববৎ স্বগত উক্তি, তবে বিপিনকে শুনাইয়া বটে। বিপিন ভাবিল, ভালো মুশকিলে পড়া গেল, কেবল লুচি দেব লুচি দেব, দেবার ইচ্ছা হয়তো দিয়ে ফেললেই তো হয়, মুখে অমন বলবার দরকার কি? জমিদার গৃহিণী যদি ভাবিয়া থাকেন যে বিপিন আর লুচি আনিতে বারণ করিবে, তবে তাহাকে নিরাশ হইতে হইল। বিপিন কত কথা কহিল না। আবার চারখানা লুচি আসিল। চারখানা করিয়া ফুলকো লুচিতে বিপিনের কি হইবে? সে তো পাড়া গাঁয়ের ছেলে, খাইতে পারে। ওরকম এক ধামা লুচি হইলে তবে তাহার কুলায়। কাজেই সে বলিল, না মাসিমা, লুচি খাওয়ার অভ্যেস নেই, ভাত না হলে যেন খেয়ে তৃপ্তি হয় না। জমিদার গিন্নি ভাত আনিয়া দিলেন। মনে হইল তিনি নিঃশ্বাস ফেলিয়া বাঁচিয়াছেন। বিপিন মনে মনে হাসিল। যাই হোক, যখন খাওয়া শেষ করিয়া সে বাহিরের ঘরে যাইতেছে, রোয়াকের কোণের ঘরের জানালার কাছ দিয়া যাইবার সময় তাহাকে কে যেন ডাকিল, ও বিপিনদা। বিপিন চাহিয়া দেখিল, জানালার গরাদ ধরিয়া ঘরের ভিতরে জমিদার বাবুর মেয়ে মানি দাঁড়াইয়া আছে। মানি দেখিতে বেশ সুশ্রী, রঙ মায়ের মতো ফর্সা, এখনো একহারা চেহারা আছে, তবে বয়স হইলে মায়ের মতো মোটা হইবার সম্ভাবনা রহিয়াছে। মানি খুব বুদ্ধিমতী মেয়ে, বেশভূষার প্রতি চিরকালই তাহার সযত্ন দৃষ্টি। এখনো যে ধরনের একখানি রঙিন শাড়ি ও হাফ হাতা ব্লাউজ পরিয়া আছে, পাড়া গাঁয়ের মেয়েরা তখন তেমন আটপৌরে সাজ করিবার কল্পনাও করিতে পারে না। এ কথা বিপিনের মনে হইল। বিপিনের বাবা বিনোদ চাটুর্যে যখন এদের স্টেটে নায়েব ছিলেন, বিপিন বাপের সঙ্গে বাল্যকালে কত আসিত এদের বাড়ি। মানির তখন বয়স 9-10 বছর। মানির সঙ্গে সে কত খেলা করিয়াছে। মানির সাহায্যে উপরের ঘরের ভাঁড়ার হইতে আমসত্ত্ব ও কুলের আচার চুরি করিয়া দুইজনে সিঁড়ির ঘরে লুকাইয়া দাঁড়াইয়া খাইয়াছে। মানির পড়া বলিয়া দিয়াছে। বিপিনের পৈতা হইবার পর মানি একবার বিপিনের ভাতের থালায় নিজের পাত হইতে কি একটা তুলিয়া দিয়া বিপিনের খাওয়া নষ্ট করার জন্য মায়ের নিকট হইতে খুব বকুনি খাইয়াছিল। আর আজ সেই মানি কত বড় হইয়া গিয়াছে, ওর দিকে যেন আর তাকানোই যায় না। বিপিন বলিল, কেমন আছো মানি? ভালো আছি, তুমি কেমন আছো বিপিনদা? বিপিনের মনে হইল তাহার সহিত কথা বলিবার জন্যই মানি এই জানালার ধারে অনেকক্ষণ হইতে দাঁড়াইয়া আছে। মানিকে একসময় বিপিন যথেষ্ট স্নেহের চক্ষে দেখিত। ভালোবাসা হয়তো তখনও ঠিক জন্মায়নি, কিন্তু বিপিনের সন্দেহ হয়, মানি তাহাকে যে চক্ষে দেখিত, তাহাকে শুধু স্নেহ বা শ্রদ্ধা বলিলে ভুল হইবে। তাহা যেন আরো বড় ভালোবাসা ছাড়া তাহার অন্য কোনো নাম দেওয়া বোধহয় চলে না। মানির কথা বিপিন অনেকবার ভাবিয়াছে। এক সময়ে মানি ছিল
তাহার চোখে নারী সৌন্দর্যের আদর্শ। মনোরমাকে বিবাহ করিবার সময় বাসর ঘরে মানির মুখ কতবার মনে আসিয়াছে। তবে সে আজ ৬-৭ বছরের কথা। তাহার নিজের বয়সী হইতে চলিল ২৭-২৮। বিপিন বলিল, খুব ভালো আছি। তুমি যে মাথায় খুব বড় হয়ে গিয়েছ মানি। বিপিনদা, ওরকম করে কথা বলছো কেন? আমি কি নতুন লোক এলাম? বিপিনের মনে পড়িল মানিকে সে কখনো তুমি বলে নাই, চিরকাল তুই বলিয়া আসিয়াছে। এখন অনেক দিন পরে দেখা। প্রথমটা একটু সংকোচ বোধ করিতেছিল। বলিল, তোরা এখন কলকাতার লোক, তুই কি আর সেই পাড়া গাঁয়ের ছোট্ট মানিটি আছিস? বিপিনদা, তুমি কি আমাদের কাছারিতে কাজে ঢুকেছ? হ্যাঁ রে, না ঢুকে আর কি করি, সংসার একেবারে অচল। তোর কাছে বলতেও কোনো দোষ নেই মানি। যেদিন এখানে এলুম এবার, না হাতে একটা পয়সা, না ঘরে এক মুঠো চাল। আর ধর লেখাপড়াই বা কি জানি, কিছুই না। কিন্তু বিপিনদা, তুমি এখানে টিকতে পারবে না। আমি জানি তুমি ঘোর খামখেয়ালি ধরনের মানুষ। বিনোদ কাকা যেরকম করে কাজ করে টিকে থেকে গিয়েছেন, তুমি কি তেমন পারবে? এই ধরো না, তুমি আজই কি সব করেছো বলো? ২-৩ টাকা খরচ করে দিয়েছো। মা তো তাই বাবাকে বলছিলেন। হ্যাঁ গো। ও, তাই বুঝি? তা যদি খরচই করে থাকি, সে তো তোদের জন্যেই, নাকি? এতকাল পরে তুই এসেছিস, একটু ভালো না মাছ খেতে পেলে তুই বা কি ভাববি বল? মানি মুখ টিপিয়া হাসিয়া বলিল, তা মহাল থেকে মাছ আনলে না কেন? সে কি, মহালে তোদের বিনি পয়সায় কে মাছ দেবে? বাবার আমলের সে ব্যাপার আর আছে নাকি? এখন লোক হয়ে গিয়েছে চালাক, তাদের চোখ কান ফুটেছে। তোর মা কি সে খবর রাখেন? এবার মানি যথেষ্ট গাম্ভীর্যের সহিত বলিল, তা নয় বিপিনদা, আসলে বিনোদ কাকার মতো তুমি ডান পিঠে দুধেও নও। তুমি ভালো মানুষ ধরনের লোক, জমিদারির কাজ করা তোমার দ্বারা হবে না। তাই তো রে মানি, একেই বলে না জমিদারের মেয়ে। হ্যাঁ, দোস্তুর মতো জমিদার চালের কথাবার্তা হচ্ছে। কেন হবে না বলো? কেন হবে না? আমি তো জমিদারের মেয়েই। সংস্কৃত তো পড়নি বিপিনদা? সংস্কৃতে একটা শ্লোক আছে, জানো? সিংহের বাচ্চা জন্মেই হাতির মুন্ডু খায়। আর থাক থাক, তোর আর সংস্কৃত নিয়ে বিদ্যে দেখাতে হবে না। ওসবের ধার মারাইনি কখনো। আচ্ছা, আসি মানি, রাত হয়ে যাচ্ছে। না বিপিনদা, তুমি এখন যেও না, রাত এখন ভারী তো। আচ্ছা বিপিনদা, আমার ভারী দুঃখ হয়, তুমি লেখাপড়াটা কেন ভালো করে শিখলে না? তোমার চেহারা ভালো, লেখাপড়া শিখলে চাকরিতে তোমাকে যেচে আদর করে সবাই নিত, এ আমি বলতে পারি। তাই নাকি? আচ্ছা মানি, তোর মনে পড়ে একবার তুই আর আমি ভাড়ার ঘর থেকে কুলচুর চুরি করে নিয়ে খেয়েছিলাম? কিরে, মনে পড়ে? সেই সিঁড়ির ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিল। বাবা, তার মনে নেই? সেসব একদিন গিয়েছে। কিন্তু আমার কথা ওভাবে চাপা দিলে চলবে না বিপিনদা। তুমি লেখাপড়া শিখলে না কেন সেইটা বলো। ওহ, কি আমার কৈফিয়ত তলবকারিনী রে।
আচ্ছা, জানিস, সে অনেক কথা, সে কথা তোর শুনে দরকারও নেই। তবে তোর কাছে মিথ্যে কথাও বলবো না। কি হলো জানিস, বাবা যখন মারা গেলেন বিস্তর সম্পত্তি ও কাঁচা টাকা রেখে, তখন আমার বয়স ওই ধর 20 বছর হবে। মাথার উপর কেউ নেই, তাই টাকা উড়োতে আরম্ভ করে দিলাম। পড়াশুনো ছাড়লাম, বিষয় সম্পত্তি নগদ টাকা পেয়ে কম দরে মৌরসি বিলি করতে লাগলাম। তারপর বদখেয়ালের পরামর্শ দেবার লোকও এসে অনেক জুটল। তারপর কত দূর যে নেমে গেলাম। মানি এক মনে শুনিতেছিল, শিহরিয়া উঠিয়া বলিল, বলো কি বিপিনদা? হ্যাঁ রে, তোর কাছে বলতে আমার কোনো সংকোচ নেই। সংকোচ হলেও কোনো কথা লুকোবো না। এখন ভাবি, আজ আমি কেন এত দুঃখ পাবো মানি, বল? আর এখানে চাকরি করতে কেন আসবো? কিন্তু এখন বয়স হয়ে বুঝেছি, কি করেই সেদিন হাতের লক্ষ্মী ইচ্ছে করে বিসর্জন দিয়েছিলাম। তারপর তারপর ওই যে বলছিলাম, নানা রকম বদখেয়ালে টাকাগুলো এবং বিষয় আশয় জলাঞ্জলি দিয়ে শেষে ঘোর দুর্দশায় পড়লাম। তখন খেতে পাইনি, এমন দশায় এসে পৌঁছলাম। হ্যাঁ রে। মানির মুখ দিয়া এক ধরনের অস্ফুট বিস্ময় ও সহানুভূতির স্বর বাহির হইল। বোধহয় তাহা নিজেরও অজ্ঞাতসারে। বিপিনের বড় ভালো লাগিল মানির এই দরদ ও তাহার সতেজ সহজ সজীব সহানুভূতিতে। যাক, সেসব কথাগুলো আর তোর কাছে বলবো না, মিছে তোর মনে কষ্ট দেওয়া হবে। তারপর এই রকমের 1.5 বছর কেটে গেল। তারপর তোর বাবার কাছে এলুম চাকরির চেষ্টায়, চাকরিও পেয়ে গেলাম। এই হলো আমার ইতিহাস। তবে আমিও বলছি, এ চাকরি আমার পোষাবে না সত্যি। এ আমার অদৃষ্টেও টিকবে না। দেখি অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করি। বিপিনদা, আমার একটা কথা শুনবে? বলো। কি? আমায় না জানিয়ে তুমি এ চাকরি ছাড়বে না বলো? না রে মানি, সে কথা দেওয়া শক্ত। সত্যি বলছি, তুই এখানে এসেছিস তাই, নইলে বোধহয় এবার বাড়ি থেকে আর আসতাম না। তবে তুই যে কদিন আছিস সে কদিন আমিও থাকবো। তারপরে কি হয় তা বলতে পারছি নে। বিপিনদা, চিরটা কাল তোমার একইভাবেই গেল। নিজের গোঁ ও বুদ্ধিতে কষ্ট পেলে চিরদিন। আমি তো বলছি, আমার একটিবার কথা রাখো, তেজ দেখানোটা একেবারে বন্ধ রাখো। আমায় না জানিয়ে তুমি চাকরি ছেড়ো না। আমি তোমার ভালোর চেষ্টাই করব। হ্যাঁ বিপিনদা, তুমি দেখো। বিপিন হাস্য মিশ্রিত ব্যঙ্গের সুরে বলিল, ও মানি যে পরের উপকারে মন দিয়েছে দেখছি। হ্যাঁ, তোকে তো এমন মূর্তিতে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। কি রে? আবার বিপিনদা? না না, আচ্ছা বেশ, না হয় তোর কথাই শুনবো। এখন যা, রাগ করিস নে। তাহলে কথা দিলে বলো?
এমন সময়ে ঘরের মধ্যে মানির ছোট ভাই সুধীর আসিয়া পড়াতে মানি পিছনে ফিরিয়া চাহিল। বিপিন তাড়াতাড়ি বলিল, চলি রে মানি, শুতে যাই, রাত তো হয়েছে, শরীরটা খুব ক্লান্ত, একে রোদ্দুরে টাটা করে সারাদিন মহালে মহালে ঘুরেছি, তুই যা। আজ তাহলে এই পর্যন্ত। এর পরবর্তী অংশ শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার দেখা হবে আগামী অডিওতে। নমস্কার।